আজকের একটা কমন বিষয় অ্যাসেট না লায়াবিলিটি। অ্যাসেট মানে এটা হচ্ছে সম্পদ, আর লায়াবিলিটি মানে হচ্ছে বেসিক্যালি ধার। না মানে ওই অর্থে ধার নয়, আমরা অ্যাকাউন্টিং ভাষায় লায়াবিলিটিটা ঠিক বাংলাটা কি আমি জানি না, বাট অ্যাসেটটা সম্পদের আমি জানি, লায়াবিলিটি সবাই মোটামুটি বোঝে। আহ, যা হয় ইয়াং বয়সে কিংবা কর্মরত জীবনে একটা গাড়ি কেনার শখ সবাই হয়, ন্যাচারাল শখ। চাকরি বাকরি ভালো করছি, একটা গাড়ি কিনবো না, কিছুটা আমার ধারণা স্টেটাস সিম্বল থেকে ব্যাপারটা আসছে যে আমার একটা গাড়ি আছে। এখন এই গাড়িটা অ্যাসেট কিনা এটা নিয়ে আজকের আলোচনা। সাধারণভাবে কমন মিস্টেক ইজ দ্যাট ইটস অ্যান অ্যাসেট। আমার কাছে গাড়ি একটা সম্পদ আছে। তো প্রথম ডেফিনেশনে এরকম হচ্ছে যে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, যে অ্যাসেটের ক্ষয় হয় সেটা অ্যাসেট হতে পারে না। অ্যাসেট হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং ইন ভ্যালু, এটা হচ্ছে বেসিক ডেফিনেশনের মধ্যে পড়ছে। তো আপনার যদি যদি মনে হয় যে গাড়ির দাম বাড়বে তাহলে এক কথা, আর যদি মনে হয় যে গাড়ির দাম বাড়বে না তাহলে আরেক কথা। অফকোর্স গাড়ির দাম যে বাড়ে না সেরকম নয়। আমরা যখন অ্যান্টিক্স কিংবা ভিন্টেজ গাড়ির কথা বলি তখন সেখানে কিন্তু দামটা বাড়ে। সেটা এই জন্য কি সেই গাড়ি আর পাওয়া যায় না বলে তার একটা পজিশন ভ্যালু তৈরি হয়। আমি সেই দিকটা যাচ্ছি না, আমি বলছি রেগুলার যারা গাড়ি টাড়ি কেনেন। তো গাড়ির সাথে অ্যাসোসিয়েটেড কস্ট অনেকগুলো আছে। খালি গাড়ি গাড়ি শোরুম থেকে নিয়ে বেরোলেই তো হবে না, প্রতি বছর ইন্স্যুরেন্স দিতে হয়। খারাপ না, ভালোই ইন্স্যুরেন্স দিতে হয়। তারপরে আজকাল তো রোড ট্যাক্সটা 5 বছরের জন্য একবার দিতে হয়। বাট এনিওয়ে, প্রত্যেক বছর রোড ট্যাক্সের একটা তো পোর্শন আসছে। ফুয়েল কস্ট তো আছেই, এবং রিপেয়ার্স, মেনটেনেন্স, ইন্স্যুরেন্স, বিভিন্ন বিভিন্ন খরচ আছে। যারা গাড়ি চালাতে পারেন না তাদের ড্রাইভারদের খরচ আছে, এছাড়াও গ্যারাজ খরচ আছে। বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় পার্কিং ফিজ আছে। তো একটা গাড়ি জাস্ট কিনলেই হলো না, তার সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো খরচ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি আমরা উম, গাড়ি একটা ইএমআই স্কিমে কিনি সাধারণভাবে। আহ, ওই 5 বছরের মতো একটা ইএমআই স্কিমে যায়। আর এখন তর্কের খাতে যদি ভাবি যে গাড়িটার দাম 10 লাখ টাকা, মানে 10 লাখ টাকার আপনি লোনটা নিয়েছেন, গাড়িটার ভ্যালু এত 12 লাখ টাকা। তো প্রথম বছরই এই আহ, 12 লাখ টাকার গাড়িটা কিন্তু 20 to 30% ডিপ্রিসিয়েট করে যাবে। অর্থাৎ আপনি যদি প্রথম বছরই বিক্রি করতে চান, আপনার প্রায় 20% মতন দাম কম পাবেন। তার বিভিন্ন কারণ আছে। তার কারণটা হচ্ছে যে, অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, যে সুতরাং যেহেতু ডেপ্রিসিয়েবল অ্যাসেট, আর আমাদের একটা গাড়ি কেনার ঝোঁক আছে, তো এবং খরচগুলো তো আমি বললাম অনেক রকম খরচ আছে। তো বেটার উপায়টা কি? এখন এটা ডিপেন্ড করবে যে আপনি যেখানে থাকেন সেখানে তো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা খুব ভালো, ইন দ্য সেন্স লাইক মেট্রো রেল আছে, বাস টাসের সুবিধা আছে, টার্মিনাসটা কাছে। সুতরাং আপনি কমিউট করতে পারেন, আপনি চলাফেরা করতে পারেন উইথ পাবলিক ট্রান্সপোর্ট। এটা বিদেশে হামেশাই হয়, মানে লোকজন গাড়ি কিনলেও গাড়ি ব্যবহারই করে না, সব টিউব দিয়ে যায়, মানে মেট্রো রেল দিয়ে যায়। এবং সেখানে তো পার্কিং ফিস সাংঘাতিক বেশি। এখানেও বেশ কড়া রকম অফিস এরিয়াতে পার্কিং ফিস সাংঘাতিক বেশি। তো এরা 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 পাবলিক ট্রান্সপোর্টের থ্রু দিয়েই যায়, এবং সেটা অবভিয়াসলি বুঝতে পারছেন কস্টটা অনেক কম হয়, ডিস্টেন্সটা অনেকখানি ট্রাভেল করা যেতে পারে, খুব একটা লোয়ার কস্ট। এছাড়া জার্মানি টার্মানিতে তো আমি দেখেছি যে বেশিরভাগই সাইক্লিং করে, বাইসাইকেল করে। তো ওখানে অফকোর্স বাইসাইকেল আলাদা ট্র্যাক আছে, বাট নেভারথেলেস আমাদের এখানেও কয়েকটা জায়গায় বাইসাইকেল ট্র্যাকস তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট বাইসাইকেল ইজ আ ভেরি হেলদি ওয়ে অফ ট্রান্সপোর্ট, বিকজ একটা হচ্ছে এটা কি বলবো, পলিউশন ফ্রি, নিজের হেলথের জন্য বেটার। আপনি সময় টময় দিয়ে যদি আপনি বাসে করে আসতে লাগে ধরুন 8 ঘন্টা, আপনি সময় বার করে 1/4 ঘন্টা
আগে বেরোন, আস্তে আস্তে সাইকেল চালিয়ে আসতে পারেন। এটা মাইন্ডসেটের ব্যাপার। চায়নাতে পুরো দেশটা সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তখন আমি বলছিলাম যে আপনার গাড়ির শখটাকে মেটাবেন না, নিশ্চয় মেটাবেন। প্লাস পরিবারকে নিয়ে যখন যেতে হয় তখন একটা গাড়ির অ্যাকোমোডেশনটা সুবিধা। তো সেটা তো অনেক ব্যবস্থা আজকাল আছে, মানে ইউ ক্যান অলওয়েজ হায়ার এ কার, কিংবা আজকে অনলাইন অ্যাপে উবার এইসব টাইপের যে ওলা টোলা গুলো আছে, সেখান থেকে তো আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন। মানে একটা গাড়ি কেনা মানে হচ্ছে, আমি 10 লাখ টাকার গাড়ি একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম, মানে ব্যাপারটা 12 লাখ টাকা, 10 লাখ টাকা যদি আমাকে লোন নিতে হয়, তার ইএমআইটা রাফলি পড়বে 20,000 টাকা পার মান্থ। অর্থাৎ প্রথম বছরে 2,40,000 এবং সব মিলিয়ে 12 লাখ টাকা আপনার পরে পেয়ে, মানে 10 লাখ টাকা লোনে এগেন্সে 12 লাখ টাকা লাগবে। আবার আপনি কি মনে করেন 5 বছর পরে আপনার 12 লাখ টাকার গাড়িটা 12 লাখ টাকা বিক্রি হবে? মোটেই নয়, হয়তো 5 লাখ টাকা বিক্রি হবে। সো একটা ডাহা লস যাকে বলে। তাহলে উপায়টা কি? উপায়টা একটা তো হতে পারে, গাড়ি যদি কিনতে একদম বদ্ধপরিকরই হন, তাহলে ইউজড রিলায়েবল সোর্সে ইউজড গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা চলতি ভাষায় বলা হয়, সেটা অলরেডি ডিপ্রিসিয়েটেড আছে বলে আপনার ইম্প্যাক্ট কস্টটা অনেক কম পড়ে, এবং গাড়িগুলো আজকাল হেসে খেলে 1 লক্ষ 1.5 লক্ষ কিলোমিটার চলতে পারে। সুতরাং একটা 20,000 30,000 কিলোমিটার চলেছে এরকম গাড়িটা আপনি কিন্তু অনেক সস্তায় পেয়ে যেতে পারেন। এখন ওই আবার প্রেস্টিজে লাগতে পারে, সেই প্রেস্টিজটাকে একটু বাদ দিন না, ফাইন্যান্সিয়াল জিনিসের কথাবার্তা বলছি, প্রেস্টিজ প্রেস্টিজ করলে হবে না। আচ্ছা, আমি যদি, আমার কাছে ধরুন টাকা আছে, আমি লোনটা নিচ্ছি না, ধরে নিন 10 লাখ টাকা আছে এবং 10 লাখ টাকার গাড়ি আছে। তো 10 লাখ টাকার গাড়িটা যদি আমি 5 বছরের জন্য, আমি আপনারা কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেটরটা ইউজ করুন, 14% যদি আপনি কম্পাউন্ডিং করেন, তাহলে আমি দেখেছি সেটা গিয়ে হবে 19.25 lakhs। 14% কম্পাউন্ডিং করাচ্ছে। তো তখন না একটা গাড়ি কিনবেন। আপনি বলেন 5 বছর পরে তো গাড়ির দামও বেড়ে যাবে। আপনার কি মনে হয় 10 লাখ টাকার গাড়িটা 19 লাখ টাকা হয়ে যাবে? সেরকম নয় বেসিক্যালি, হয়তো মাঝপথে কোথাও গিয়ে দাঁড়াবে 12-13 লাখ টাকা। তো এগুলো আমরা হিসেব করি না। কিসের জন্য করি? বন্ধু একটা গাড়ি কিনেছিস, তো আমাকে কিনতে হবে। আমার বাবা গাড়ি চাপতেন, তো ছেলে হিসেবে আমার গাড়ি চাপতে হবে। ঠিক আছে, চাপুন, বাট একটু ক্যালকুলেশনটা করুন। বিকজ ইফ ইউ কনসিডার ইট টু বি অ্যান অ্যাসেট, আপনি যদি অ্যাসেট আগে থেকে মাথায় নিয়ে নেন, তাহলে তো আপনি এটার পেছনে দৌড়বেন, কিছু করার নেই। আর আজকাল অফকোর্স অনেক রকম স্কিম আছে, যেমন ধরুন আপনি মান্থলি ইউজের চার্জ দিয়ে একটা গাড়ি শোরুম থেকে নিতে পারেন, এবং যে কটা মাস আপনি ইউজ করলেন, আমি দেখেছি মারুতি কোম্পানির একটা এরকম স্কিম এসছে। স্কিমটার নামটা এক্স্যাক্টলি কি আমার মনে পড়ছে না, বাট ওই 1.5 বছর ধরে প্রত্যেক মাসে একটা দিয়ে দেন। মেনটেনেন্স টেনটেনেন্স সব ওদের খরচ, আপনার কিছু করতে হবে না। আপনি দিয়ে গেলেন, তারপর আপনার 1.5 বছর পরে আর ভালো লাগলো না, আপনি আরেকটা গাড়ি নতুন মডেল আরেকটা মেনটেনেন্স করতে পারেন। বাট নিজে গাড়ি রাখলে পর খরচটা অনেক বেশি হয়, স্টেটাস সিম্বল। আর আজকাল তো সব অনেকগুলো বাড়ি আছে যেখানে গ্যারেজটারই ঠিক প্রভিশনটা নেই। রাস্তাটাও যেখানে, মানে বাড়িটা যেখানে হয়েছে সেটা রাস্তাটা খুব সরু, এরকম, অথচ খুব বড় একটা হয়তো কমপ্লেক্স হয়ে বসে আছে, কত গাড়ি আসতে যাচ্ছে, সেই রাস্তা সেটাকে ধারণ করার জায়গা নেই। ভেবে দেখতে হবে যে আমি এটাকে একটা অ্যাসেট কিনছি। আমরা যে প্রোগ্রামটা করছি, এডুকেশন প্রোগ্রাম ফর দ্য পারপাস অফ আন্ডারস্ট্যান্ডিং ফাইনাল সেন্সেস অফ ফাইন্যান্স। আমি এখানে ইমোশনাল ভ্যালুটা দিচ্ছি না। তবে উম, দেখুন, এই গুড পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন কিনা, টু অল্টারনেটিভ কিছু ভেহিকেল পেতে পারেন কিনা। আজ ইলেকট্রিক্যাল ভেহিকেলের জমানা এসে গেছে, সেগুলো একটু দেখতে পারেন। এছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওই সার্ভিস মডেলটাকে নিতে পারেন। এছাড়া সবসময় তো এমার্জেন্সি হয় না। বৃষ্টি বাদলের দিনে, খুব ঠান্ডার দিনে একটা ওলা উবার বুক টুক করে টরে চড়ে দিন না। আপনাকে তার জন্য সারা সপ্তাহ ধরে একটা গাড়ি রাখার কি দরকার আছে? আর আমার অফিসেও যদি গাড়ি নিয়ে যান, অফিসে তো গাড়ি পার্কিং এর আরেকটা ঝামেলা আছে। তো পার্কিং কস্ট অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যথেষ্ট বেশি। সো ফাইন্যান্সিয়ালি এটা মনে করা উচিত, এবং মনে করা যেতে পারে যে একটা গাড়ি পারচেজ, যেটা প্রচুর লোকের ইচ্ছে এবং করার চেষ্টা করে,
সেটা ইজ নট আ গুড ফাইন্যান্সিয়াল অ্যাসেট, বিকজ ইটস এ ডেপ্রিসিয়েবল অ্যাসেট, ক্ষয় আছে এবং আপনার ভ্যালুটা ইরোশনের জন্য ব্যাপারটা আলটিমেটলি কোনো কাজে দেবে না। আপনার যদি অনেক টাকা পত্র থাকে, সারপ্লাস থাকে, তবে গাড়ি কিনবেন, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আমি ফাইন্যান্সিয়াল প্ল্যান অ্যাট দ্য ইয়াং এজ কথাটা বলছি। এর পরের সিরিজে আমরা এই জিনিসটা নিয়ে আরো একটু আলোচনা করবো। সেখানে টপিকটা থাকবে যে একটা ফ্ল্যাট কেনা কিংবা একটা হোম, ইজ ইট অ্যান অ্যাসেট অর এ লায়াবিলিটি।